বিলুপ্তির পথে কি তৃণমূল কংগ্রেস? ২৮ বছরের দল কি এক মাসে ইতিহাস হতে চলেছে? টানা ১৫ বছর একটা রাজ্যকে একচ্ছত্রভাবে শাসন করার পর ক্ষমতা হারানোর মাত্র ৩০ দিনের মধ্যে ২৮ বছরের একটা আস্ত রাজনৈতিক দল খড়কুটোর মতো ভেঙে ছারখার হয়ে গেল। ভারতবর্ষের মহাকাব্যিক রাজনৈতিক ইতিহাসে এমন নজিরবিহীন, অবিশ্বাস্য এবং চরম নাটকীয় পতন এর আগে কেউ কখনো বোধহয় দেখেনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাস্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সাম্রাজ্য যে এভাবে ধস নামবে তা স্বয়ং তৃণমূল নেতৃত্ব দূরে থাক, কট্টর তৃণমূল বিরোধীরাও বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষোভের আসল বারুদটা কি বা কোথায়? তৃণমূলের সিংহভাগ সাংসদ এবং বিধায়করা যেভাবে একযোগে বিদ্রোহ ঘোষণা করলেন তার নেপথ্যে আসল অনুঘটকটা কি? অভিষেক কেন্দ্রিক একনায়কত্ব, নাকি দলের অভ্যন্তরীণ দমবন্ধ পরিবেশ, নাকি ১৫ বছরে পুঞ্জীভূত দুর্নীতি ঢাকার এটা একটা মরিয়া চেষ্টা? যে বিশাল সংখ্যক সাংসদ ও বিধায়ক বিদ্রোহ করলেন তারা তো কেউ রাতারাতি শাসক দলে যোগ দিলেন না। তাহলে বিক্ষুব্ধদের আসল ক্ষোভটা ঠিক কোথায়? নীতিতে, নেতৃত্বে, নাকি স্রেফ ক্ষমতার ভাগাভাগিতে? তবে নেতারা তো দল ছাড়লেন বা বিদ্রোহ করলেন ঠিকই, কিন্তু যে নিচুতলার কর্মীরা বছরের পর বছর মার খেয়ে রক্ত দিয়ে দলটাকে টিকিয়ে রেখেছিলেন তাদের ভবিষ্যৎ এখন কি? সাধারণ মানুষের মনে প্রশ্ন, কাকে ধেকে ভোট দিয়েছিলেন তারা? আদর্শের তৃণমূলকে, নাকি স্রেফ ক্ষমতার অলিন্দে থাকা এক ঝাঁক সুবিধাবাদীকে? তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তৃণমূলের এই অভূতপূর্ব সংকটের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কোন দিকে ঘুরতে চলেছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। তৃণমূল কংগ্রেস কি বিলুপ্তির পথে? এই কঠিন প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। আর এই মুহূর্তে আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য। আমাদের সঙ্গে আরো একজন আজ অতিথি জুড়ে যাওয়ার কথা রয়েছে, উনি জুড়ে গেলেই পরিচয় করিয়ে দেব। তবে ত্রিদীপ দা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ত্রিদীপ দা, ভারতের রাজনীতিতে কোন দল ক্ষমতা হারালে ভাঙন দেখা যাওয়া এটা নতুন কোনো বিষয় নয়। ক্ষমতা না থাকলেই দল অনেকটাই ভেঙে পড়ে, অনেকেই দল ছেড়ে অন্য দলে চলে যায়, কিন্তু এক মাসের মধ্যে পুরো দল ধসে যাওয়ার ঘটনাটা কিন্তু বিরল। আপাত দৃষ্টিতে মনে হতো যে তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং নিচুতলা পর্যন্ত খুব বিস্তৃত। আপনারাও সেটা বলতেন যে তৃণমূলের সংগঠনটা খুব শক্তিশালী। এখন দল টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর মাত্র ৪-৫ সপ্তাহের মধ্যে এভাবে খড়কুটোর মতো ভেঙে পড়ার ঘটনাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এটা কি কেবলই একটা নির্বাচনী পরাজয়ের ধাক্কা, নাকি তৃণমূলের সাংগঠনিক কাঠামো ভেতর থেকে অনেক আগে থেকে ফাঁপা হয়ে গিয়েছিল, যা ক্ষমতা চলে যাওয়ায় মানে উন্মুক্ত হয়ে পড়ল? ১৯৯৭ সালে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস তৈরির পিছনে হাত ছিল আরএসএস এর মদত ছিল, প্রণব মুখোপাধ্যায়ের মধ্যস্থতা ছিল, বিয়ানী এবং গোয়েঙ্কাদের টাকা ছিল। ১৯৯৭ সালে আরএসএস বিজেপির যে রাজনৈতিক বা বিজেপির যে আদর্শগত মুখ আরএসএস চেয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে বাম এবং বাম গণতান্ত্রিক যে শক্তির সরকার আছে সেই সরকারকে উচ্ছেদ করতে হবে। শুধু আরএসএস চাইলে তো হবে না, আরএসএস এর সঙ্গে ভূ রাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছিল সে সময় আপনাদের মনে থাকবে ২০১১ সালে পট পরিবর্তনের পর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে। তাহলে অঙ্কটা পরপর যদি ডটেড লাইন গুলোকে যুক্ত করা যায় তাহলে সেটা বোঝা যাবে। বিজেপি চেয়েছিল বা আরএসএস চেয়েছিল এই রাজ্য থেকে বাম, তাদের যে মুখ্য শক্তি, মুখ্য প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ বাম আন্দোলনকে পশ্চিমবঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে শেষ করা। এবং সেই বিজেপির হাতেই গোটা তৃণমূল দলটা তৈরি হওয়া
এবং সেই তৈরি হওয়াটা শেষ হলো। উত্থানে যেমন বিজেপির হাত ছিল, পতনেও ঠিক একই রকম ভাবে বিজেপির হাত ধরেই হলো। লক্ষ্য করবেন যে বিদ্রোহী সাংসদরা 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক সঙ্গে নিয়ে নির্বাচনে জিতেছিলেন, সেই সাংসদেরা আজ বিদ্রোহী হয়ে দেখা করছেন ওম বিড়লার সঙ্গে। শুধু দেখা করছেন তাই না, ওম বিড়লারা ঠিক করে দিচ্ছেন বা ভূপেন্দ্র যাদবরা ঠিক করে দিচ্ছেন তারা কোন দলে যোগ দেবে। তাহলে এই এনসিপিআই নামে যে দলটা হঠাৎ করে এখানে 2022 সালে গড়ে উঠছিল, সেই দলে যোগ দেওয়ার কারণ কি? সামনে তো কংগ্রেস ছিল, কংগ্রেসে যোগ দিতে পারতো। কংগ্রেসের দরবারে যে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যাননি এমনটা নয়, সেখানে হয়তো কোনো সবুজ সংকেত মেলেনি, হতে পারে। কিন্তু বিজেপি পরিচালিত করছে ভূপেন্দ্র যাদব, ওম বিড়লা, যে নামগুলো আসছে সবগুলি বিজেপির। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের 3বারের 4বারের সাংসদ শতাব্দী রায়ের যে বাংলো দিল্লিতে, সেখানে যে বিদ্রোহী সাংসদদের, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন। মজার ব্যাপার হচ্ছে বিজেপির হাত ধরে যে উত্থান হয়েছে, বিজেপির হাত ধরেই সেই পতনটা ত্বরান্বিত হলো। আপনি বলবার সময় 1 মাস বলেছেন, আমি বলছি 15 বছরের সরকার চালানোর পর 15 দিনের মধ্যে গোটা দলটা পশ্চিমবঙ্গের মাটি থেকে উবে গেল। এবং বিধানসভায় জয়ী যে বিধায়করা, তারাও এত বড় সাহস হয়ে গেল, তারা জানিয়ে দিলেন যে সই জাল করা হয়েছে। তার মানে ভেতরে ভেতরে আসলে ফোপড়া হয়ে গিয়েছিল। সেই ফোপড়া যে উনার ঢিপি, সেই ঢিপিটার মধ্যে একটা টোকা পড়তেই এটা ঝুরঝুর করে ভেঙে পড়লো। 58 যোগ 4 এখনো পর্যন্ত প্রায় 62 জন তারা তারা আমাদের একটা ব্লক, তারাই আসল তৃণমূল বা বিদ্রোহী তৃণমূল বা বিকল্প তৃণমূল বলে এখানে চালাবে, যার নেতা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সমস্যা হচ্ছে তাহলে তৃণমূল দলটা কোথায়? সমস্যাটা না তৃণমূল দলটা কোথায়, আমরা সেই বিষয়টা তো অবশ্যই আসবো, সেটা নিয়ে চর্চা আমরা শুনেছি অনেক আগে। কিন্তু দিদি, আজ আপনার কাছে ব্যাপারটা জানতে চাইবো, কারণ রাজনৈতিক ব্যাপারগুলোর এই অভিজ্ঞতা আপনার অনেক বেশি। এই যে পিসি ভাইপোর অলিখিত উত্তরাধিকার সূত্রে দল পরিচালনার ধরন কি তবে দলের পুরনো ও হেভিওয়েট নেতাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল? মানে আমরা জানতে চাইছি, এই ধরনের ক্ষোভ, ধরুন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে যেখানে দল যখন ক্ষমতা হারায় তখন শাসক দলে গিয়ে ভিড়তে আমরা বহু নেতা নেত্রীকে দেখেছি। এটা ভারতবর্ষের নতুন কোনো চিত্র নয়, ভেঙে যাচ্ছে, হেভিওয়েট নেতা নেত্রীরাও ভেঙে যাচ্ছে। কিন্তু এভাবে গণহারে সিংহভাবে ত্রিশঙ্কু হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি করে সেখানে মানে পুরো গোটা দলই বলতে গেলে সেখানে চলে যাচ্ছে, অথচ শাসক দলে যোগ দিচ্ছে না, এটার পেছনে ক্ষোভটা ঠিক কোন জায়গায়? আসলে রাষ্ট্রবিজ্ঞানের একটা নিয়ম আছে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক গণভিত্তির ওপর দাঁড়িয়ে তৈরি হয়, সেই রাজনৈতিক দলগুলির একটা মতাদর্শগত দিক থাকে, যে নীতিগত বা গতভাবে বা আদর্শগতভাবে এই নীতিগুলো তারা মেনে চলবে। বামেদের এক ধরনের নীতি, বিজেপির এক ধরনের নীতি। এই দুটো দলের সংগঠন ওরিয়েন্টেড দল, অর্গানাইজেশন বেস দল। এখানে সংগঠন ঠিক করে তার দলের নেতা কে হবে, সেখানে কিছু ম্যানিপুলেশন হয় ইত্যাদি প্রভৃতি, সেটা তাদের ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা হচ্ছে, যখন কোনো একটি দল তৈরি হয় এইভাবে কোনো ব্যক্তি কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক কোন দল যদি হয়, লক্ষ্য করে দেখবেন এতদিন পর্যন্ত কংগ্রেস একটা ক্ষমতা কেন্দ্রিক দল ছিল, একটা প্ল্যাটফর্ম ছিল, যে প্ল্যাটফর্মটা ওই ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত হয়েছিল। বিভিন্ন স্রোত, বামপন্থীরা ছিলেন, জনসংঘীরা ছিলেন, হিন্দুত্ববাদীরা ছিলেন, সবাই এসে ওই কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে ব্যবহার ছিলেন ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করবার জন্য। সেই কংগ্রেস পরবর্তীকালে যখন
এই যে নেহেরুর কংগ্রেস, ইন্দিরা গান্ধীর কংগ্রেস এবার সঞ্জয় গান্ধীর কংগ্রেসে পরিণত হলো, তখন কিন্তু কংগ্রেসের ভাঙন শুরু হয়। 60-এর দশকে যখন কংগ্রেসের ভাঙন শুরু হয়, তখন কংগ্রেসের নেতারা বুঝতে পারছিলেন যে এই যে এক ব্যক্তি কেন্দ্রিক বা গান্ধী পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বেশি দিন টিকতে পারে না। কারণ ততদিনে কোয়ালিশনের যুগ ভারতবর্ষের রাজনীতিতে চলে এসেছে। কিন্তু কংগ্রেসের বিরোধিতা করে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে আঞ্চলিক দলগুলো গড়ে উঠলো, সেই সমস্ত আঞ্চলিক দল যে চরিত্রটা বজায় রাখলো সেটা হচ্ছে কংগ্রেসের ঘরানাটা। আচ্ছা, ঘরানাটা কি? আমি কংগ্রেসের নীতির বিরোধিতা করে রাজ্যে একটা রাজনৈতিক দল তৈরি করলাম, সেই রাজনৈতিক দলের নাম আমি জাতীয় একটা দিলাম, আমি নেতা হবে, আমার ছেলে নেতা হবে, আমার ভাইপো নেতা হবে, এইভাবে দলটা পরিচালিত হচ্ছে। ডিএমকে, এডিএমকে, এনডিএমকে, ওড়িশা কংগ্রেস, কংগ্রেস, সমাজবাদী পার্টি, এই সমস্ত দলগুলো, ইভেন লালু প্রসাদের পার্টি, সমস্ত পার্টিগুলো কিন্তু ব্যক্তি কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক। ব্যক্তি কেন্দ্রিক এবং ক্ষমতা কেন্দ্রিক দল কখনো রাজনীতিতে টিকে থাকতে পারে না, এটাই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা। কারণ তখন সেই দলের যে মতাদর্শগত ভিত্তি, যে গরিব মানুষের উন্নয়ন করা, অমুক তমুক, তার থেকে অনেক বেশি প্রায়োরিটি পড়ে যায় পারিবারিক উন্নতি বা ব্যক্তিগত উন্নতির দিকে। তো সেই ঘটনাই তৃণমূলের ক্ষেত্রে ঘটেছে, এবং তৃণমূলের ক্ষেত্রে আরো ব্যাপকভাবে ঘটেছে। সেই আলোচনাটা আমরা পরে আসবো। এখন এখানে ত্রিদীপদা, এই যে সাধারণত কোনো দল ভাঙলে বিধায়ক বা সাংসদরা বিরোধী প্রধান শাসক দলে মানে যোগ দেন, আমরা দেখি, যেটা আগেও বলছিলাম। কিন্তু এখানে সিংহভাগ বিদ্রোহী কোনো দলে যোগ না দিয়ে মানে এক ধরনের নিরপেক্ষ বা স্বাধীন অবস্থান নিয়েছেন। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, বা এই যে এনসিপিআই তে যোগ দেওয়াটা, এটা একটা অবাক করার মতো একটা ঘটনা। এটাকে কি স্বাধীন অবস্থান বলবেন? যে বিদ্রোহী সাংসদরা এনসিপিআই তে যোগ দিলেন, তারা যোগ দিয়েই এটা বলেছেন যে আমরা দিল্লির যে মোদী সরকার, সেই মোদী সরকারের যে কাজকর্ম, সেই কাজকর্মের পাশে থাকবে না। এখন অর্থটা হচ্ছে আমরা একটা আলাদা আইডেন্টিটি রাখলাম, কিন্তু আমরা বিজেপিকে সহায়তা করছি। বিজেপি ঠিক এই জিনিসটাই চাইছিল। রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা যেহেতু কম, যে কারণে এই জাতীয় জনগণনা বিল এবং মহিলা সংরক্ষণ বিল এবং আমাদের এখানে আমাদের যে 589টা যে সিট আছে, সেই সিটটাকে বাড়িয়ে 850-এ নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই বিল গিয়েছে, কেন গিয়েছিল 58 ভোটের ব্যবস্থা। রাজ্যসভার সাংসদকে ইতিমধ্যে বিজেপি নিয়ে এসছে না। তাহলে এখানে কমলের মধ্য দিয়ে এখানে ত্রিদীপদা প্রশ্ন, তাহলে সরাসরি বিজেপিতে নয় কেন? আপনি যেটা বলছেন, যদি এমনটাই হয়ে থাকে, তাহলে সরাসরি বিজেপিতে নয় কেন? কেন এনসিপিআই এর মতো একটা মানে দল, যেটা রেজিস্টার্ড অথচ কেউ চিনত না, এমন একটা দলে গিয়ে অবস্থান নেওয়া, ভাড়াবাড়িতে কেন? এই যে কাল পর্যন্ত আপনি বিজেপিকে গালাগালি দিয়ে আপনি নির্বাচন লড়েছেন, এবং আজকে যদি আপনি বিজেপিতে চলে যান, বিজেপির ওয়াশিং মেশিনে চলে যান, সেটা আপনার পক্ষে হয়তো সুবিধাজনক হতে পারে, কিন্তু পরবর্তীকালে জিতে আসার পক্ষে এটা কঠিন হয়ে যাবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে এটা কিন্তু কঠিন। হরিয়ানাতে ওই আসারাম গয়ারামের সরকার চলে, দিল্লির গোপালয় আসারাম গয়ারামের সরকার চলে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু রাজনৈতিক সচেতন, তারা কিন্তু, এবং ত্রিপুরাও, আমি ত্রিপুরার কথা ইনক্লুড করছি, ত্রিপুরাও যে গোটা কংগ্রেসটা তৃণমূল কংগ্রেস করে গিয়েছিল, সেই গোটা কংগ্রেসটাকে ত্রিপুরা মানুষ রিজেক্ট করেছিল। আপনাদের মনে আছে? এই এরা যদি আমার বিজেপিতে চলে যায়, এরা কিন্তু রিজেক্টেড হবে। সেই কারণে আলাদা আইডেন্টিটি বজায় রাখার জন্য এনসিপি নামক একটা অদ্ভুত সংগঠন
যে সংগঠনটা নির্বাচন কমিশনের স্বীকৃত, কিন্তু একটি অস্বীকৃত রাজনৈতিক দল, যার মূল কথা হিসেবে বলা আছে, আমি ছবিটা বের করেছিলাম, যার মূল কথা হিসেবে বলা আছে জাগো বিশ্ব। বাড়িটার যে ছবি আমার কাছে আছে সেটা যদি আপনারা দেখাতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে বাড়িটার ছবি, এই হচ্ছে বাড়িটার ছবি। এই যে উত্তীয় কুণ্ডু, শ্রীমতী শিউলি কুণ্ডু, এরা হচ্ছেন এই এনসিপিআই এর নেতা, একজন ক্যাশিয়ার, একজন সংগঠনের মাথা। এবং দেখুন এইখানে লেখা আছে জাগো বিশ্ব, অনেকটা জাগো বাংলার মতো। আমি আসলে এরা কি বকলমে এমন কেউ যাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন রকম যোগাযোগ ছিল? তৃণমূল কংগ্রেসের যে অংশটা মনে করে বিজেপির সঙ্গে থাকা উচিত, সেই অংশটা অঙ্গ এই উত্তীয় কুণ্ডু, শিউলি কুণ্ডুরা। সেই কারণে সরাসরি ওখানে যারা বিজেপির সঙ্গে যুক্ত হয়, বিজেপির বাইরে থেকে তৃণমূলের একটা বিশ্বস্ত অর্গানাইজেশন যারা ত্রিপুরাতে নির্বাচনে লড়ে এসছে। এখানে আরেকটা প্রশ্ন আছে না, এর পেছনে মানে ঠিক আছে সাময়িকভাবে যদি আমরা এইভাবে দেখি, আপনি যেটা বলছিলেন সাময়িকভাবে, কিন্তু এর পেছনে কি মানে নতুন কোন আঞ্চলিক রাজনৈতিক মঞ্চ তৈরির পরিকল্পনা কি কাজ করছে বলে মনে হয় কোন একটা জায়গায় তৃণমূলকে বাইপাস? মনে হয় না, আমার তো মনে হয় না, কারণ তৃণমূল কংগ্রেস নামটা এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এতটাই ভিন্ন। তৃণমূল মানেই হচ্ছে তোলামূল, তৃণমূল মানেই হচ্ছে চোর, তৃণমূলকে দেখলেই ডিম ছুটতে হয়, তৃণমূল কর্মীদের দেখলে মস্করা করতে হয়। এলাকা এলাকায় তৃণমূল কর্মীরা মুখের মধ্যে হঠাৎ করে ভরা গরমে মাস্ক করে লুকিয়ে বেড়াচ্ছে যাতে কেউ চিনতে না পারে। যারা এতদিন ধরে তোলা তুলেছেন তারা বাড়ি বাড়ি গিয়ে বলছেন আমার নামটা সামনে এলো না, আমি তোমাকে টাকা পয়সা গুলো পাইয়ে দেবো। মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। আজকে খবর পাওয়া গেল জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় বন্ধু, সেই বন্ধু আজকে জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। রেশন দুর্নীতির যাবতীয় টাকা খাওয়ার পর তিনি এখন পদত্যাগ করেছেন। তাহলে আপনি যে কথা দিয়ে শুরু করেছিলেন সেই কথাতে আমরা ফিরে যাই। আসলে যে ক্ষমতাটা তৃণমূলের হাত থেকে চলে গেছে সেই ক্ষমতার ভাগ আবার নতুন বিজেপির ছাতার তলে বা বিজেপির যারা আপনারা বিজেপির পাশে দাঁড়িয়ে সেই ক্ষমতার ভাগ যাতে আমরা পাই, তার জন্য এই তথাকথিত তথাকথিত বিরোধিতা। সেই কারণে এই 1,100 কোটি টাকার যে তহবিল তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে জমে আছে, সেই তহবিলের দিকে নজর রেখে পরবর্তীকালে সৌগত সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছে ওই তৃণমূলের আসল নামটা নির্মাণের দাবি আমরা জানাবো, কারণ আসল নাম এবং প্রতিষ্ঠ এবং টাকা পেলে ওই তহবিলটাও 1,100 কোটি টাকার যে তহবিল, সে তহবিলটাও এই নতুন এনসিপিআই এর নামে হয়ে যাবে। ওকে, এখন তহবিল বা অনেকেই এটাও বলছেন যে আসলে তারা আসলে নিজেদের ওপর যে মানে দুর্নীতি বা আইনি জটিলতার মামলাগুলো থেকে মানে বাঁচতেই এই পর্দার আড়ালে কোনো একটা সমঝোতার রাস্তা খুঁজছেন তৃণমূল থেকে বিদ্রোহ করে। এটাও কি মানে বিশ্বাসযোগ্য নয়? মানে গত 1.5 দশকে যে বালি কয়লা থেকে শুরু করে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি যে পাহাড় প্রমাণ অভিযোগ উঠেছে, এই ক্ষমতা হারানোর পর মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই ইডির এই সেই বজ্রমুষ্টি থেকে নিজেদের চামড়া বাঁচাতেই কি মানে এই গণবিদ্রোহ? হতে পারে, এক এক করে নেতাদের নাম ধরে বলে দেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে কতজন তৃণমূল সাংসদ নারদার সঙ্গে যুক্ত, কতজন সাংসদ সারদার সঙ্গে যুক্ত, কতজন সাংসদ কয়লা সেখান থেকে পয়সা নিতেন, নিয়ম করে নিতেন, কতজন নেতা রেশন দুর্নীতির পয়সা পেয়েছেন,
অরণ্য মল্লিক, কাল্লোক, যারা পুরসভা নিয়োগের ক্ষেত্রে বেআইনি করেছে, এই 1 লক্ষ শিক্ষক নিয়োগ, প্রাথমিকে শিক্ষক নিয়োগ, মাধ্যমিকে শিক্ষক নিয়োগের কোটি কোটি টাকা, সে টাকা কোথায় যাচ্ছে? 75-25 25 মাত্র এই নেতারা পেয়েছেন। সেই টাকাগুলোকে তো বাঁচাতে হবে। সেই টাকাগুলো তো পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যে বহুতল গুলো তৈরি হচ্ছে, সেই বহুতলে খাটছে, অন্য জায়গা থেকে ঘুরে এসে বহুতলে খাটানো হচ্ছে, সাদা টাকা কালো টাকা সাদা করা হচ্ছে। সুতরাং এগুলো তো আমাদের জানতে হবে যে এই লোকগুলোর পেছনের ইন্টারেস্ট কি। আমার এমনও আছে যাদেরকে সরাসরি কেউ চোর বলছে না, হয়তো তারা অন্য কোনো কারণে গা ভাসাতে তারা দলত্যাগ করেছে। কারণ তৃণমূল মানেই চোর, প্রলোভন, দিন চুরে রাখতে হবে। আমরা বলছিলাম যে এই তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত নেতাদের গায়ে না শুনে এই দিনগুলো জমিয়ে দেখাবো। আমার পশ্চিমবঙ্গে অসংখ্য স্কুল আছে যেখানে মিড ডে মিলে আমরা 3 দিন অন্তত দিন দেওয়ার কথা দিতে পারি না। এই দিনগুলো সেখানে কাটিয়ে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের মিড ডে মিলে আমাদের বাচ্চা বাচ্চা সন্তানগুলো এই দিন খেয়ে পুষ্টি, অন্তত একটুখানি পুষ্টি পায়। আমি এই কথাটা বলতে চাইছি, দিন ওই কদর্য লোকগুলোর গায়ে না শুনে দিন দেওয়া হোক আমাদের মিড ডে মিলের ছেলে মেয়েগুলোর জন্য, যাতে তাদের পুষ্টি হয়। ত্রিদীপদা, কথা কেটে যাচ্ছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এই যে এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কারিশমা এবং লড়াকু ভাবমূর্তির ওপর ভিত্তি করেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম, এবং টিকেও ছিল তার জন্যই। এখন দলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে একটা চাপা ক্ষোভ ছিল, যেটা এবার এই ক্ষমতা হারানোর পর ব্যাপক আকার ধারণ করেছে, এবং সবার সেটাকেই কিন্তু দোষ, মানে যত দোষ নন্দ ঘোষ, যত দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরই ছিল। এখন আপনার কি মনে হয় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি একক কারিশমায় দলটাকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব? ধৃতরাষ্ট্রের পক্ষে কি সম্ভব হয়েছিল দুর্যোধনদের রেজিস্ট করবার? আমরা তো সবাই মহাভারত পড়েছি। পুত্রস্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র, যিনি কৌরব কুলপতি ছিলেন, সেই কৌরবের পিতা, অন্ধ সন্তান হয়ে অন্ধ পিতা, তিনি কি দুর্যোধন দুঃশাসনকে শাসন করতে পেরেছিলেন, নিরস্ত করতে পেরেছিলেন সেই বিখ্যাত 18 দিনের যুদ্ধের থেকে? পাণ্ডবদের বঞ্চিত করার থেকে, ক্ষুদ্রত ভাইদের বঞ্চিত করার থেকে? আসলে সন্তান স্নেহ বা অপত্য স্নেহ যখন অন্ধতায় পরিণত হয়, তখন কোন ধার্মিক বাণী, বিদুরের কথা, ভীষ্মের কথা, দ্রোণের কথা ধৃতরাষ্ট্র শোনেননি। তিনি অনল ছিলেন। দ্রৌপদীর লজ্জাহরণ যখন হচ্ছে, তখনও ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র সেই লালসাকে উপভোগ করছেন রাজসভায় বসে। মমতা কি এখনো ধৃতরাষ্ট্র হয়ে আছে? আমি কি হয়ে আছেন আমি জানি না, তবে তার সমস্ত কার্যক্রম সেই দিকে গড়াচ্ছেন। কারণ নির্বাচন শেষ হওয়ার পর তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ এই রাজ্যে হয়েছে। বিজেপি যতই বলুক হয়নি, আমি বলছি হয়েছে, আমাদের কাছে সে তথ্য আছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন একদিনের জন্য দেখা গেল না সেই তৃণমূল কর্মীটার বাড়িতে গিয়ে দাঁড়াতে? তৃণমূল যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা দিদি বলতে অজ্ঞান হয়ে যুক্ত এই লড়াইতে নেমেছিল, বাম চালানো, বিজেপি চালানো এই লড়াইতে নেমেছিল, তারা যখন আক্রান্ত হচ্ছে, তারা যখন মারা যাচ্ছে, তাদের পাশে দাঁড়ালেন না কেন? আর সিআইডি কেন অভিষেকের বাড়িতে গেছে, সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে অভিষেকের বাড়িতে পৌঁছে যান। অভিষেক যেদিনকে ডিম খেলেন, মানে অভিষেককে যেদিনকে ডিম ছোড়া হলো আর কি, সেদিনকে অভিষেককে নিয়ে একবারে হাসপাতাল সেখান থেকে বের করে নিয়ে
একটা লোক সেখান থেকে বের করে দিয়ে অমুক জায়গা দাঁড়িয়ে এবং 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 তিনজনকে দাঁড়িয়ে ওখানে যে ভাষায় কথা বলছেন এ তো অন্ধতার লক্ষণ। তিনি তো চেয়েছেন তার সাম্রাজ্য, তার অপত্য স্নেহ, তার সন্তান সমাজে ভাইপো, সেই ভাইপোকে বাঁচাতে। কারণ ভাইপো যদি এক্সপোজ হন তাহলে গোটা তৃণমূল কংগ্রেস আজকে শুনল, এর পরের দিন ঘৃণিত হবে, প্রত্যেককে জেলের ভেতর থাকতে হবে। ওকে, এটা কিন্তু বার্তাটি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কি অন্ধতা কেটেছে নাকি? ওকে, এই যে একটি শক্তিশালী দল হঠাৎ যখন দুর্বল হয়ে পড়ে তখন রাজ্যে একটা বিরাট রাজনৈতিক শূন্যতার সৃষ্টি তো হয়, এটা তো খুব স্বাভাবিক। এখন তৃণমূল যদি সত্যি বিলুপ্তির পথে এগিয়ে যায় তবে আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তি হিসেবে কারা উঠে আসবে বলে আপনি মনে করেন? বিজেপি কি মানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে? তাই তো হলো, সরকারি দল বিজেপি, সরকার স্বীকৃত বিরোধী দল বিজেপি, সরকার স্বীকৃত বিরোধী বিজেপির, তো তাহলে একচ্ছত্র একটা ক্ষমতা। এবার প্রশ্ন হচ্ছে আপনি যে কথাটা বলতে চাইছেন সেটা হচ্ছে রাজনীতিতে যেহেতু কোন অংশ ফাঁকা থাকে না এবং বিজ্ঞানের নিয়মে শূন্য এনসিপি বলে যে দলটা গতকাল পর্যন্ত ছিল না, আজ আছে এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ দল হিসেবে সংসদে দাঁড়িয়ে সিপিআই। এবার প্রশ্ন হচ্ছে এই বাম এবং কংগ্রেস এই শূন্যস্থান পূরণ করতে পারবে কি পারবেন না, সেটা বাম এবং কংগ্রেস রাজনীতির যে ঘটনা পড়বে। কারণ কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে দেখছি কখনো ওই দুর্নীতিগ্রস্ত নেত্রীর পাশে বসে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা কংগ্রেস বলছে যে দুরকমটা পেটি, দুটোকে না দিয়ে চলা, দিল্লি একরকম বলে, পশ্চিমবঙ্গ একরকম বলে। আর বামেদের কথা, বামেদের কি সেভাবে সংগঠিত হতে পেরেছে যে শূন্যস্থান ভরার কথা ছিল? আসলে যে কারণে আমি বিজেপিকে একচ্ছত্র বলছি এই রাজ্যে, কারণ আসলে তো বিজেপির মূল এজেন্ডা তৃণমূল কংগ্রেস নয়, মূল এজেন্ডা কংগ্রেসকে সরানো নয়, মূল এজেন্ডা এই রাজ্যে বামপন্থীদের সরানো। বামপন্থীদের যাতে কোন রকম জায়গা না দেওয়া যায় তার জন্য যা যা করবার কাজ, সেই কাজগুলি বিজেপি এই আগামী 5 বছরে করবে। উচ্চ শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক শিক্ষামন্ত্রী যে দুজনকে করা হয়েছে, একজন বোধহয় বিনয় বর্মন, একজন জগন্নাথ চট্টোপাধ্যায়, এই দুজনই হচ্ছেন আরএসএস এর কোর গ্রুপের লোক। কেন করা হচ্ছে? যাতে মুঘল ইতিহাসটাকে বদলে দেওয়া যেতে পারে। ভারতবর্ষের ইতিহাস, মুঘল সাম্রাজ্যের ইতিহাস ছাড়া হয় না। সমস্যাটা হচ্ছে এরা ইতিহাসটাই জানেন না, এই আরএসএস পন্থীরা, এবং এরা রাজনৈতিক যে বাস্তবতা সেটাকেও স্বীকার করে না। আজকের অঙ্ক ধরে নিন যে পশ্চিমবঙ্গে কোনো মুসলিম নেই, তাহলে রাজনীতিটা কি দিয়ে হবে? বিজেপি ভারতবর্ষে কোনো মুসলিম নেই, তাহলে বিজেপি রাজনীতিটা কি দিয়ে হবে? বিজেপি কি রাজনীতি তখন হিন্দুদের নিয়ে করবে না? করবে না। একটা শেষ প্রশ্ন, বিজেপি কখনো হিন্দুদের দল না, আমরা তৃণমূলের পরিস্থিতি। ওকে ত্রিদিদা, আমরা একটা শেষ প্রশ্ন আপনার কাছে, অনুষ্ঠান আপনার কথাগুলো একদম অস্পষ্ট হয়ে আসছে, তবু একটা শেষ প্রশ্ন এই মুহূর্তে, যে মানে আমরা তৃণমূল কংগ্রেস নিয়ে যখন কথা বলছি, তৃণমূল কংগ্রেস কি বিলুপ্তির পথে যাচ্ছে কিনা সেটা বোঝার চেষ্টা করছি। এখন বাংলার রাজনীতিতে সবসময় অত্যন্ত আবেগপ্রবণ এবং ক্যাডার ভিত্তিক, এটা তো গোটা দেশ জানে। এখন শীর্ষস্তরের নেতাদের এই দল বদলের খেলায় সবচেয়ে বেশি দিশাহারা হয়ে পড়েছেন নিচুতলার কর্মীরা, যারা মারপিট ও হিংসার শিকার হন এবং হচ্ছেন, এটাই আপনারা বলছেন এবং এটাই বলে এখন আমরা জানছি। এখন শীর্ষ নেতাদের এই আকস্মিক বিদ্রোহ ও দলত্যাগের ফলে নিচুতলার লাখ লাখ কর্মীর মধ্যে যে চরম অনিশ্চয়তা তৈরি হলো, তা আগামী দিনে বাংলার আইন শৃঙ্খলা বলুন বা রাজনৈতিক সংস্কৃতিতে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? কদিন আগে আমরা বলছিলাম না বাংলাদেশের মব জাস্টিস, মব জাস্টিসের কথা বলছিলাম না?
মহিলাদের হাতে জাস্টিস তুলে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাংলাদেশে। ঠিক একই রকম ভাবে আপনারা লক্ষ্য করে দেখুন পশ্চিমবঙ্গ ঠিক একই অঙ্কে খেলা হচ্ছে। কিছু পাবলিক, কিছু সাধারণ মানুষ তারা এসে 4টে লোককে ধরে দুমদাম করে পিটিয়ে দিচ্ছে। তারা কে, কেন, কবে, কোথায়, কি বৃত্তান্ত, যারা করছে তাদের কেন পুলিশ অ্যারেস্ট করছে না, কেন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী কি করছে? প্রশ্নগুলো তো থাকবে। তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী এটা চাইছে যেখানে এই তথাকথিত মব জাস্টিসটা চলুক? আমার কাছে প্রশ্ন হচ্ছে এইটা, এই মব জাস্টিস বাংলাদেশেরও ভালো হয়নি, পশ্চিমবঙ্গ ভালো হবে না। মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা কি হলো এখনো পর্যন্ত বলেনি। সরকারের কর্মচারীরা দিয়ে পাবেন, অথচ বিজেপির রাজনৈতিক ঘোষণা ছিল, ইলেকশন ম্যানিফেস্টোর ঘোষণা ছিল 7 দিনের মধ্যে বিয়ের বন্দোবস্ত করা হবে। এখনো ঘোষণা করা হয়, 1 মাস পেরিয়ে গেছে, আর 30 দিন বাকি। বলা হয়েছিল অন্নপূর্ণা যোজনার যে টাকা, তারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এখন সেখান থেকে সরতে 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 প্রসেস অফ এলিমিনেশনের মধ্যে প্রায় 14 রকম তৈরি করা হয়েছে যাতে যত কম সংখ্যক মানুষকে অন্নপূর্ণা যোজনার আওতায় নিয়ে আসা যায়। এটা ঠিক, আমাদের রাজকোষে টাকা নেই, রাজকোষে টাকা আনতে অর্থমন্ত্রীকে মাথার ঘাম পা ফেলতে হবে, এটা সত্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই রাজকোষ